সামান্তরিক ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা আজকে আমরা প্রতিপাদন করব। এখন সামান্তরিক কাকে বলে আমরা জানি, তা একবার দেখি। সামান্তরিক এবিসিডি একটি সামান্তরিক আমরা জানি বা পূর্বের ক্লাসগুলোতে আমরা শিখলাম যে দুটি ভুজের বিপরীত বাহু দেওয়া সমান এবং সমান্তরাল তাকে সামান্তরিক বলে। এবং সামান্তরিক একটা বিশেষ বৈশিষ্ট্য যে সামান্তরিকের কোনো কর্ণ সামান্তরিকটিকে দুটি সমান ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে। অর্থাৎ এসি হচ্ছে এবিসিডি সামান্তরিকের একটি কর্ণ, যেটা কিনা দুটো সমান ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করলো এবিসি এবং এসিটি, এবং ত্রিভুজ ক্ষেত্র দুটি সমান। আমরা তো ত্রিভুজ ক্ষেত্র বলে নির্ণয় সূত্রটা জানি, হাত গুণন ভূমি গুণন উচ্চতা। আমরা এখন একটা লম্ব এখানে বিসির উপরে এ বিন্দু হতে বিসির উপরে একটি লম্ব এই অঙ্কন করি। এখন আমরা দেখি এই ক্ষেত্রফল সমান ত্রিভুজ ক্ষেত্র এবিসি যোগ ত্রিভুজ ক্ষেত্র এসি। আমরা চিত্রটা খেয়াল করে দেখতে পাচ্ছি যে এবিসি এবং এসিডি এই দুটি ত্রিভুজ ক্ষেত্র যোগ করলেই সম্পূর্ণ সামান্তরিকের ক্ষেত্রফল পাওয়া যাবে। এবং সামান্তরিকের অন্য সব সামান্তরিকের বৈশিষ্ট্য অনুসারে এটাও বলতে পারি যে ত্রিভুজ ক্ষেত্র দুটি সমান। সুতরাং আমরা লিখতে পারি ত্রিভুজ ক্ষেত্র এবিসি যোগ ত্রিভুজ ক্ষেত্র এবিসি সমান সমান ত্রিভুজ ক্ষেত্র এবিসি লিখলাম। এখন ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হলো হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, ভূমি বিসি উচ্চতা এই। হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এখন দুইটা দুইটা ভাগে লং হয়ে যায় এই। সুতরাং সামান্তরিকের ক্ষেত্রফল বিসি হচ্ছে ভূমি, এই হচ্ছে উচ্চতা। আমরা সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণন উচ্চতা পেয়ে গেলাম। আমরা খুব সহজে সামান্তরিক এবিসিডি অর্থাৎ যে কোনো সামান্তরিকের ক্ষেত্রফল যে সূত্রটা ভূমি গুণন উচ্চতা আমরা সেটা নির্ণয় করলাম। এখন আমরা পরিসীমা সম্বন্ধে জানি যে পরিসীমাটা কি এবং বিভিন্ন চতুর্ভুজের পরিসীমা কিভাবে নির্ণয় করা যায়। পরিসীমা পরিসীমা যদি আমরা পরিসীমার যে মূল বিষয়টা আমরা প্রথমে বোঝার চেষ্টা করি। পরিসীমাকে আমরা ব্যাখ্যা করতে পারি কোনো ক্ষেত্রের সীমানা দৈর্ঘ্য, অর্থাৎ ক্ষেত্রটা যাই হোক না কেন তার সীমানার যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে পরিসীমা। আমরা একটা চিত্রের সাথে দেখি। সাপোজ এবিসিডি একটি চতুর্ভুজ, এবং এই ক্ষেত্রটা যে সীমানা
সীমানা বরাবর রেখা ছিল কি কি আছে, এবি, বিসি, সিডি এবং এডি। এই বাহুগুলো যদি আমরা যোগ করি তাহলে যে দৈর্ঘ্যটা পাবো সেটাই হবে চতুর্ভুজ এবিসিডি এর পরিসীমা। চতুর্ভুজ এবিসিডি এর পরিসীমা হবে এবি যোগ বিসি যোগ সিডি যোগ এডি। এই চতুর্ভুজের যে চারটে বাহু আছে, চারটে বাহুর সমষ্টি হবে এটার পরিসীমা। কেননা এই চারটা বাহু দ্বারাই এই চতুর্ভুজ ক্ষেত্রটির সীমানা বোঝানো যায়। চারটা বাহু আছে সীমানা বরাবর, এই জন্য চারটা বাহুর সমষ্টি কি হবে, সীমানা মোট দৈর্ঘ্য। সুতরাং এটাই হবে এই চতুর্ভুজটির পরিসীমা। তাহলে ত্রিভুজের পরিসীমা কেমন হবে? ত্রিভুজের পরিসীমা হবে সীমানা বরাবর একটা ত্রিভুজের বাহু থাকে তিনটা, তার সীমানা নির্ধারিত হয় এই ত্রিভুজটির তিনটা বাহু দ্বারা, তা তিন বাহুর সমষ্টি। তাই ত্রিভুজের পরিসীমা হবে তিন বাহু সমষ্টি। তিনটা বাহু যোগ করলে হয়ে যাবে ত্রিভুজের পরিসীমা সমান তিন বাহু সমষ্টি। সেটা আমাদের এই ধারণা থেকে চলে আসে যে কোনো ক্ষেত্রে সীমানার মোট দৈর্ঘ্যটাই হচ্ছে সেই ক্ষেত্রটির পরিসীমা। সেই হিসেবে ত্রিভুজ ক্ষেত্রে এবিসি এর পরিসীমা হবে এই তিন বাহুর সমষ্টি। এবি অর্থাৎ এবি প্লাস বিসি প্লাস এসি, তিন বাহুর সমষ্টি। সুতরাং যদি পঞ্চভুজ হয়, পঞ্চভুজ হতে পারে, পঞ্চভুজ ষড়ভুজ, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে পঞ্চভুজের বাহু হলো পাঁচটা, তাহলে পাঁচটা বাহু যোগ করলে ওই পঞ্চভুজের পরিসীমা পাবো। আর ষড়ভুজের বাহু হলো ছয়টা, তার ছয়টা বাহু দৈর্ঘ্য যোগ করলে আমরা ষড়ভুজের পরিসীমা পাবো। এখন বিশেষ বিশেষ যে চতুর্ভুজগুলো আছে, যেমন আয়ত, বর্গ, রম্বস, সামান্তরিক, এগুলোর পরিসীমা কি করে নির্ণয় করা যায় এবং বা এগুলোর পরিসীমার যে সূত্রগুলো আমরা জানি, আমরা ছোটবেলা থেকে জানি, কিন্তু এই সূত্রগুলো কি করে প্রতিষ্ঠিত হলো এই পরিসীমার ধারণা দিয়ে, সেটা আমরা এখন দেখি। প্রথমেই দেখি আয়ত। এবিসিডি একটি আয়ত। আর আয়ত হচ্ছে এমনটা চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলো সমান হয়। বিপরীত বাহুগুলো সমান। আমরা ধরে নেই এই বাহু দৈর্ঘ্য এ, এবি যদি এ হয়, সিডিও এ, আর এডি যদি বি হয়, বিসিও বি। কেন? যে আয়তের বিপরীত বাহু দ্বয় সমান হয়। এখন এবিসিডি আয়তটির পরিসীমা, সীমানার মোট দৈর্ঘ্য, সেই হিসাবে চার বাহু দৈর্ঘ্য হবে এর পরিসীমা। আমরা চারটা বাহু যোগ করি, সমান 2a প্লাস 2b, 2 কমন নিলাম, a প্লাস b। এখন আমরা দেখি এ আর বি কে। এ হচ্ছে আয়তটির প্রস্থ এবং বি হচ্ছে আয়তটির দৈর্ঘ্য। সুতরাং আমরা লিখতে পারি 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ। সুতরাং আমরা আয়তের যে পরিসীমা 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, সেটা কিভাবে আসলো বা এই ধারণাটা কি করে প্রতিষ্ঠিত হলো এই পরিসীমা ধারণা ব্যবহার করে, সেটা আমরা দেখলাম। এবং বিষয়টা যথেষ্ট সহজ, আমরা চাইলেই যখন তখন আমরা এইভাবে যে কোনো আয়তনের পরিসীমা নির্ণয় করতে পারব। এখন আমরা দেখি বর্গের পরিসীমা। বর্গের বৈশিষ্ট্য কি? বর্গ হচ্ছে এমন একটা চতুর্ভুজ
যার চারটা বাহু সমান, বর্গের চারটা বাহু সমান, এ বি সি ডি, এর চারটা বাহু সমান। সুতরাং আমরা এবি যদি এ ধরি তাহলে বাকি সবগুলো পাবো এ হবে। এবিসিডি বর্গটি পরিসীমা সমান 4 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি এ প্লাস এ প্লাস এ প্লাস এ সমান সমান 4a, আর এ কে এ হচ্ছে যে কোনো বাহুর দৈর্ঘ্য। সুতরাং আমরা লিখতে পারি 4 গুণন 1 বর্গ, 1 বর্গ। বর্গের পরিসীমা তাহলে কি হলো? 4 গুণন 1 বর্গ। বিষয়টা যথেষ্ট সহজ, এবং পরিসীমার ধারণা যদি আমরা খুব ভালো মতো বুঝে থাকি তাহলে আমাদের আয়ত বা বর্গের পরিসীমা মুখস্থ করে না, পরিসীমার ধারণা ব্যবহার করেই আমরা দাঁড় করে পাবো। এখন আমরা দেখি সামান্তরিকের পরিসীমা। সামান্তরিক কি? সামান্তরিক হচ্ছে সেই চতুর্ভুজটা যার বিপরীত বাহুদ্বয় সমান হয়। এ বি সি একটি সামান্তরিক, এর বিপরীত বাহুদ্বয় সমান। সুতরাং এবি সমান সিডি, এডি সমান বিসি। এবি যদি এ হয় সিডিও এ হবে, আর এডি যদি বি হয় বিসিও বি হবে। এখন এবিসিডি সামান্তরিক পরিসীমা 4 বাহুর সমষ্টি এ প্লাস বি প্লাস এ প্লাস বি প্লাস 2b 2 ইনটু এ প্লাস বি। এখন এ আর বি কে, এ আর বি হচ্ছে সামান্তরিকটির সন্নিহিত দুই বাহু, সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু কি এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। কি বোঝার চেষ্টা করবো এখন? সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু হচ্ছে এমন দুইটা বাহু যাতে একটা কমন বিন্দু থাকবে। সন্নিহিত বাহু কি? এমন দুইটা বাহু যাদের একটা সাধারণ বিন্দু থাকবে, যেমন এ বি এবং বিসি, এদের সাধারণ বিন্দু বি। সুতরাং আমরা বলতে পারবো এ বি এবং বিসি হচ্ছে সন্নিহিত বাহু। আর এ বি আর সিডি এদের কিন্তু কোনো সাধারণ বিন্দু নাই, সুতরাং এবি আর সিডি সন্নিহিত বাহু হবে না। কিন্তু এডি আর সিডি এদের সাধারণ বিন্দু হচ্ছে ডি, সুতরাং আমরা বলতে পারি এডি আর সিডি সাধারণ বা সন্নিহিত বাহু, যেহেতু এদের সাধারণ বিন্দু আছে এডি আর সিডি। এখন তাহলে আমরা একটা চিন্তা করি তো দেখি যে এ বি এর সন্নিহিত বাহু তাহলে কি হচ্ছে? বিসি। সিডি এর সন্নিহিত বাহু বিসি হতে পারে, আবার এডি হতে পারে। কেন? সিডি সি বিন্দুকে যদি ধরি তাহলে সাধারণ বিন্দু বিসি এবং সিডি সন্নিহিত বাহু, আবার যদি ডি বিন্দু ধরি সাধারণ বিন্দু সিডি আর এডি সন্নিহিত বাহু। এই হচ্ছে সন্নিহিত বাহু বিষয়টা। এখন আমরা দেখি এ আর বি। এ হচ্ছে এ বি যদি ধরে নেই, আর বি হচ্ছে বিসি, এদের একটা সাধারণ বিন্দু আছে বি। সুতরাং আমরা বলতে পারি এ বি আর বিসি হচ্ছে সন্নিহিত বাহু, অর্থাৎ এ আর বিও সন্নিহিত বাহু। সুতরাং আমরা এভাবে লিখতে পারি 2 গুণন সন্নিহিত বাহুদ্বয়ের সমষ্টি। সামান্তরিকের পরিসীমা তাহলে কি হচ্ছে? 2 গুণন সন্নিহিত বাহুদ্বয়ের সমষ্টি। এই হচ্ছে আমাদের সামান্তরিকের পরিসীমা নির্ণয় সূত্র। এখন আমরা যদি রম্বস দেখি, রম্বসের 4টা বাহু সমান। বর্গের যেমন 4টা বাহু সমান, রম্বসের 4টা বাহু সমান। সেক্ষেত্রে রম্বসের পরিসীমার যে সূত্রটা বা ধারণাটা কার মতো হবে? অবশ্যই বর্গের মতো হবে।
অর্থাৎ রম্বসের পরিসীমা হবে 4x1 রম্বসেরও 4টি বাহু সমান থাকে। রম্বসের পরিসীমা হবে 4x1। এখন আমাদের যদি এই ধারণা দরকার ট্রাপিজিয়ামের পরিসীমা। ট্রাপিজিয়ামের পরিসীমা আমরা যে আয়তবর্গ রম্বস বা সামুদ্রিকের যে পরিসীমার ধারণাটা দাঁড় করেছি, সেই ধরনের ধারণা ট্রাপিজিয়ামের ক্ষেত্রে দাঁড় করানো যায় না। কারণটা কি? ট্রাপিজিয়ামের কোনো বাহু সমান নয়। একজোড়া বাহু খালি শুধু সমান্তরাল, কিন্তু কোনো বাহু সমান্তরাল নয়। সেই ক্ষেত্রে ট্রাপিজিয়ামের পরিসীমা যদি আমরা নির্ণয় করতে চাই, A B C D, A B C D ট্রাপিজিয়াম পরিসীমা হবে এই ট্রাপিজিয়ামের 4 বাহুরই সমষ্টি, AB প্লাস BC প্লাস CD প্লাস AD। যেহেতু এই 4টে বাহু কেউ কারো সমান নয়, তাই এটা আর সংক্ষিপ্ত রূপ হচ্ছে না। আয়তবর্গ রম্বসে বা সামুদ্রিকের পরিসীমার সূত্রের মতো এটার কোনো সংক্ষিপ্ত রূপ হচ্ছে না। এই 4টে বাহু আমাদের যোগ করলেই এই এবিসিডি ট্রাপিজিয়াম বা যে কোনো ট্রাপিজিয়ামের পরিসীমা আমরা পাব। এখন আমরা পরিসীমা প্রসঙ্গ ধরে কিছু বিষয় আমরা বোঝার চেষ্টা করি। যেমন আমরা পরিমিতিতে যখন পরিমাপ বিষয়ে কোনো গাণিতিক সমস্যা সমাধান করি, সেখানে অনেক ক্ষেত্রে কোনো ক্ষেত্রে সেটা আয়তাকার ক্ষেত্র হতে পারে বা বর্গাকার ক্ষেত্র হতে পারে, বাগানের বেড়ার দৈর্ঘ্য নির্ণয় করতে বলে। বেড়া এখন এমন একটা বাগান যেটা আয়তাকার বা বর্গাকার, তার বেড়ার দৈর্ঘ্য যদি নির্ণয় করতে বলে, সেটা আমরা কি করে নির্ণয় করবো এটা একটু বোঝার চেষ্টা করি। যেমন A B C D, এটা একটা ধরে নিচ্ছে এটা একটা আয়তাকার বাগান। এখন এটার বেড়ার দৈর্ঘ্য নির্ণয় করতে বলে, অর্থাৎ চারদিকে সীমানা বরাবর চারদিকে বেড়া দেওয়া হয়েছে, বেড়ার দৈর্ঘ্য নির্ণয় করতে বলা। সেটা আমরা কিভাবে নির্ণয় করব? এখন আমরা বেড়াটা কোথায় দিই? স্বাভাবিকভাবে আমরা বেড়া অবশ্যই দিব সীমানা বরাবর। কেন? আমরা প্রাচীর বা বেড়া বা দেওয়াল আমরা কি করি, কোনো ক্ষেত্রের বা কোনো জমি হোক, আমরা কি করি সীমানা বরাবর। এটা হলো বাগান, তাহলে বাগানের সীমানা বরাবর আমরা বেড়া দিব। এখন বাগানের সীমানা বরাবর যদি আমরা বেড়া দেই, তাহলে এটা কোন ধারণার সাথে মিলে যাচ্ছে? একটু ভাবলেই বোঝা যাচ্ছে এটা মিলে যাচ্ছে পরিসীমা ধারণার সাথে। কারণটা হচ্ছে পরিসীমা হচ্ছে সীমানার মোট দৈর্ঘ্য, আর বেড়াও তো দিতে হয় সীমানা বরাবর। তা সীমানার মোট দৈর্ঘ্যটাই হচ্ছে পরিসীমা, বা এক্ষেত্রে এই বাগানটার ক্ষেত্রে বেড়ার দৈর্ঘ্য। সুতরাং বেড়ার দৈর্ঘ্য হবে আয়তাকার বাগানটি পরিসীমা। আর যেহেতু আয়তাকার বাগান, সুতরাং আমরা লিখতে পারি 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য যোগ প্রস্থ আমরা আয়তক্ষেত্রের পরিসীমার সূত্রের সাহায্যে খুব সহজে এই আয়তাকার বাগানটির পরিসীমা নির্ণয় করতে পারবো। আর আয়তাকার বাগানটির পরিসীমাটাই হবে ওই বাগানের বেড়ার দৈর্ঘ্য। তাহলে পরিসীমার ধারণা ব্যবহার করে আমরা খুব সহজে বেড়ার দৈর্ঘ্যটা পেয়ে যাব। এই গেল আমাদের চতুর্থ বিষয়ক ক্ষেত্রফল এবং পরিসীমার ধারণা। আশা করি বিষয়গুলো মোটামুটি ভালোই বোঝা গেছে। আর আমরা পরবর্তী ক্লাসে আরো পরিমিতির অন্যান্য বিষয়গুলো শিখবো। তো আজ এ পর্যন্তই।